আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে চায় চীন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কথা জানান। এদিকে সংস্কারের জন্য বাংলাদেশকে $350 কোটি দেওয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধিবেশনের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে কথা বলেন। সংক্ষেপে এটি সার্ক নামে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এনটিভিকে বলেন, আপাতত সার্কের কার্যক্রম শুরু করাটাই তাদের মূল উদ্দেশ্য। সার্ক তো চাচ্ছেন যে সার্ক পুনরুজ্জীবিত হোক, কিন্তু আমরা জানি যে সার্কের যে চার্টার, সেই চার্টার অনুযায়ী সবাই একমত হতে হবে। তাই আমরা চেষ্টা করছি সবাইকে একমত করা যায়। সার্কের যে নর্মাল প্রসেস ছিল সেটা চালু হোক, যেটা তো দীর্ঘদিন বন্ধ হয়েছে। আমরা আপাতত এটুকুই লক্ষ্য রাখি। অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে আহত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, চায়নার সাথে সম্পর্কের 50 বছর পূর্তির দিনটি অন্তর্বর্তী সরকার জাঁকজমকভাবে পালন করতে চায়। ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম তাদের এক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন করেছে, সিমিলারলি সার্ক চিন্তা করছেন যে তার ভিশনটাও এরকম, যে সার্কের যে আন্ডারে বা এই যে সাউথ এশিয়ার প্রায় 200 কোটি লোকের যে বসবাস, তারাও যেন সার্ককে যদি কার্যকর করা যায় এবং একটা ইকোনমিক কোঅপারেশনের মডেল হিসেবে যদি এটা এমার্জ করে, তাহলে যেটা হবে যে পুরো সার্কের মধ্যে যারা বসবাস করে 200 কোটি লোক, প্রত্যেকে বেনিফিটেড হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট দম্পতি জো বাইডেন ও জিল বাইডেনের দেয়া নৈশভোজে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তর লাগোয়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট মিলনায়তনে অধিবেশনে আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 708 জন নিহত ও 25,000-এর বেশি আহত হয়েছেন। এই তালিকা নিয়ে কাজ চলছে এবং এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে সচিবালয়ে এই তথ্য দেন অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় চীনের একটি মেডিকেল টিম 22 সেপ্টেম্বর ঢাকায় আসেন। দেশটি তাদের অ্যাসেসমেন্ট টিম পাঠিয়েছে, তারা সরাসরি চিকিৎসা দেননি। এই টিমের প্রতিবেদন সেই দেশে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে ক্রিটিক্যাল রোগীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবে। 23 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত চীনের টিমটি 5টি হাসপাতালে 107 জন রোগী দেখেছেন, যার মধ্যে 105 জন গুরুতর রোগীর রিপোর্ট দেখেছেন। তারা চীনে ফিরে 105 জন গুরুতর রোগীর রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে আরও পর্যালোচনা করবেন বলে জানানো হয়েছে। তাদের রিপোর্ট পাবার পর যদি প্রয়োজন হয়, গুরুতর আহতদের দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। আর যেহেতু আমরা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট টিম, ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আইজি বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। সাময়িক সংকটের পরে থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি। বলেন, দেশে প্রায় 500 থানা এবং পুলিশের টহল গাড়ি পোড়ানো হয়েছিল। এর মধ্যে গাড়িগুলো প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান। এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জঙ্গি হামলা বা হুমকি? না, এই ধরনের কোনো আশঙ্কা এখনো নাই, তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না। আজ সারাদিনই দেশে 4 বিভাগ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাজধানীর বিভিন্ন এলাকায় জমেছে বৃষ্টি পানি। গভীর নিম্নচাপের কারণে এই বৃষ্টি ব্যাখ্যা দিয়েছে আবহাওয়া দপ্তর। নদী বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। রাত থেকেই ঝুম বৃষ্টি, বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এলেও ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের। এতে বিপাকে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ। বৃষ্টির জন্য যে আমার টাইমটা ছিল 10টা, সঠিক সময় বের হয়েছি, কিন্তু এক জায়গায় 2-3 ঘন্টা আবদ্ধ হয়ে বসে রয়েছি। এখানে বৃষ্টিতে সকালবেলা কোচিংয়ে গেছে, তখনও ছিল বৃষ্টি। এখানে ঘুরা যাইতে রাস্তার মধ্যে তখন গাড়ি জ্যাম লেগেছিল, দেরি হয়ে গেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে কোনো কোনো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে চালতারি না, এরপরে জমা দেওয়া লাগে, জমা বাড়াইতারি না। বৃষ্টির মধ্যে লোক থাকে না, যার আমার যে দরকারি তারাই বার হয়। শুক্রবার বৃষ্টি কমার সম্ভাবনা, সেই সাথে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে ভ্যাপসা গরমের সম্ভাবনা না থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে বিধায় এই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাত 25 এবং 26 সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সারা দেশের উপরে বিদ্যমান আছে এবং আগামীকাল থেকে অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে এই বৃষ্টির পাতের যে ধারা, সে ধারা অনেকটা উন্নতির দিকে যাবে, অর্থাৎ অনেকটা ভালোর দিকে চলে যাবে। তবে হয়তো কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টি বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হবে, তবে এই ধারায় আর বৃষ্টিপাত আপাতত কয়েকদিন হবে না। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। তাই দেশের সাংবিধানিক অধিকার যাতে মানুষ ফিরে পায়, সেই পরিবেশের সৃষ্টি করার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন নিজের হাতে। বিচার মানে আমি তাল গাছ, আমার বিচার যখন পক্ষে যেত না, এজলাসে লাথি মারতেন। আজকে এই হাইকোর্টের সামনে ময়লা ফেলার দৃষ্টান্ত আপনারাই দেখিয়েছেন আওয়ামী লীগ। মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে শিশুকন্যাকে সাঁতার শিখাতে গিয়ে নিখোঁজ বাবা ও কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মহিদুর রহমান ও 9 বছরের শিশুকন্যা শিশু রাফসার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। ফায়ার সার্ভিসে জানায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার 9 বছরের শিশুকন্যাকে সাঁতার শিখাতে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে যান। পেটে 2টি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলে পানি ঢুকে রাফসা পানিতে তলিয়ে যেতে থাকে। মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপে যেতে নিবন্ধন করা ও ফি দেবার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সেন্ট মার্টিন বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আবু নাসের খান জানান, শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ, তবে চালু হতে আরও 6 মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বেবি চকের সদস্য এস এম লাবলুর রহমান। অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। নড়াইলে মধুমতি নদীর ভাঙনে বিলীন হচ্ছে লোহাগড়া উপজেলা বিস্তীর্ণ এলাকা। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে কোনো সহায়তা পাননি বলে ভুক্তভোগীদের অভিযোগ। নড়াইল প্রতিনিধি মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। শান্ত মধুমতি হঠাৎই যেন আগ্রাসী রূপ নিয়েছে। নদী ভাঙনে লোহাগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের বসতবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে গেছে। নদী খুব কাছাকাছি চলে আসায় অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। যাওয়ার কোনো জায়গা না থাকায় অনেকে আবার খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। আমার 10-12 বিঘে জমি ছিল, সব নদীতে ভাঙে গেছে। আমরা দীর্ঘ যাবত এই নদী ভাঙ্গন এলাকায় আমরা বসবাস করছি। আমার পুরন বাড়ি সব নদীতে ভেঙে চলে গেছে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে সমস্ত জায়গায় জনগুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রয়েছে তা মধুমতি নদীর ভাঙন থেকে রক্ষার জন্য অতি দ্রুত কাজ বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা যাচ্ছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে তলিয়ে যেতে পারে আরও বিস্তীর্ণ জনপদ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি পূরণের যৌথ ঘোষণার পর স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। উৎপাদনে ফিরেছে সিংহভাগ কারখানা। তবে শ্রমিক ছাঁটাই বন্ধ, পর্যালোচনায় থাকা ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ এবং 15% ইনক্রিমেন্টের দাবি তাৎক্ষণিক বাস্তবায়ন নিয়ে 2-1টি কারখানায় অসন্তোষ চলছে। বিষয়টিকে শিল্পাঞ্চলের জন্য স্বাভাবিক ঘটনা বলেই মনে করছে শিল্প পুলিশ। সকাল থেকে আশুলিয়ার টঙ্গাবাড়ির গ্রিন লাইফ গার্মেন্টসে 2,600 শ্রমিকের দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন। একই দাবিতে জামগড়ার ফ্যাশন ফোরামে 4,500 শ্রমিক কর্মবিরতিতে রয়েছেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।